আচ্ছা, তাহলে আজকে গুণগত রসায়ন, ঠিক আছে, এটা মূলত আমরা দেখতেছি ক্লাসটা পুরো অ্যাডমিশনকে কেন্দ্র করে, ঠিক আছে, অ্যাডমিশনের টিককে কেন্দ্র করে এই ক্লাসটা আমরা করবো। গুণগত রসায়ন সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের যে 1 বা 2 মার্কের কোশ্চেন হয় সেগুলো আমরা এখানে যখন যে টপিক তখন সেই টপিক আলোচনা করে যাব, ঠিক আছে। তো গুণগত রসায়নে আমাদের প্রথম আলোচনার বিষয় হচ্ছে কণিকা বা কণা, ঠিক আছে, মৌলিক কণিকা। এই মৌলিক কণিকা দেখো, বিজ্ঞানী জন ডাল্টন উনি বললেন কি যে কোন একটা যৌগিক পদার্থকে, কোন একটা পদার্থকে যদি আমরা ভাঙি, তাহলে ভাঙতে 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 একেবারে সর্বশেষ যে অবস্থাটা সৃষ্টি হয় সেটা হচ্ছে একটা পরমাণু। এই পরমাণুকে আর ভাঙা যায় না, ঠিক আছে। বিজ্ঞানী ডাল্টন এরকম একটা মতবাদ দিয়েছিলেন। তো এরপর পরবর্তীতে আরো গবেষণা করে দেখা গেল কি যে না, পরমাণুকেও ভাঙা যায়। পরমাণুকে যদি আমরা ভাঙি তাহলে বিভিন্ন কণিকা পাওয়া যায়, ঠিক আছে। এই কণিকাগুলো প্রায় 200-র মতো কণিকা পাওয়া যায়। তথ্য যেটা বলবো সঙ্গে সঙ্গে খাতাটা লিখে নেবা তোমরা, ঠিক আছে। তাহলে কণিকা পাওয়া যায় প্রায় 200। পরমাণুকে ভাঙলে, হ্যাঁ, পরমাণুকে ভাঙলে যে কণিকাগুলো পাওয়া যায় এই কণিকাগুলোর সংখ্যা আছে প্রায় 200 কণিকা পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, এবার যে 200 কণিকা আমরা পাচ্ছি এই কণিকাগুলোকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? কণিকাকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। আচ্ছা, ভিডিওটা কি ক্লিয়ার হচ্ছে একটু দেখো তো। কণিকাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্থায়ী কণিকা, হ্যাঁ, স্থায়ী, অস্থায়ী আর হচ্ছে কম্পোজিট। স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা, কম্পোজিট কণিকা, এই 3 যত 200 কণিকা পাওয়া যায় এই প্রায় 200 কণিকাকে আমরা 3টা ভাগে বিভক্ত করলাম। কি কি? স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা, কম্পোজিট কণিকা, ঠিক আছে। আচ্ছা, এবার এই স্থায়ী কণিকা এইটা আবার 3 প্রকার। স্থায়ী কণিকা 3 প্রকার। কি কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ঠিক আছে। এই 3টা হচ্ছে স্থায়ী কণিকা। অস্থায়ী কণিকা আছে প্রায় 100, প্রায় 100 বা 100-র অধিকও বলা যায়, ঠিক আছে। অস্থায়ী কণিকা আছে প্রায় 100 বা 100-র অধিক। এখন এই 100 বা তার বেশি নাম মুখস্থ করা সম্ভব না, এই জন্য আমরা কি করব, একটু কম্পোজিটকে দেখবো। কম্পোজিট আছে 2টা, একটা হচ্ছে ডিউটেরন আর একটা হচ্ছে আলফা কণা। বোসন তাহলে অস্থায়ী কণা। দেখো, স্থায়ী 3টা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। কম্পোজিট 2টা, ডিউটেরন আর আলফা কণা। এই 5টা নামের বাইরে যায় যে নামটা আসবে কণিকার ভিতরে সেটা অবশ্যই অবশ্যই অস্থায়ী কণিকা হবে, ঠিক আছে। বোসন, তারপর মেসন, পাইওন, পজিট্রন, ঠিক আছে, এগুলো সবই হচ্ছে অস্থায়ী কণিকা। ডিউটেরন, ডিউ ডয়সী রস্য, ডিউটেরন ডয়সী রস্য, স্যার আপনি ওই দুটো পাঁচটা লিখেছেন তাহলে একটা পছন্দ ডিউটেরন। আচ্ছা দেখো, বিষয়টা মানে 100-র অধিক হবে, মানে 200-র মতো বলেছে, তাহলে 100-র অধিক হবে না প্রায় 100? মানে এখানে প্রায় 100 বলা যেতে পারে, 100-র অধিকও বলা যেতে পারে, ঠিক আছে। অপশন যেটা থাকবে সেটা সঠিক। প্রায় 100 বললেও সঠিক, 100-র অধিক বললেও সঠিক। তবে এখানে মানে মোট 200, তাহলে এটা তো 5 জন 195, এরকম কোনো হিসাব কখনোই করা যাবে না, ঠিক আছে। তার কারণ কি, অস্থায়ী কণিকা আমরা এখনো অনেকগুলো আবিষ্কার করতে পারিছি, আমরা অনেকগুলো আবিষ্কার করতে পারিনি, এরকমও থাকতে পারে, ঠিক আছে। তার মানে এখনো নিত্য নতুন অস্থায়ী কণিকা আবিষ্কৃত হচ্ছে। সো এদের সংখ্যাটা কখনো নির্দিষ্ট করে বলা যাবে না। তবে স্থায়ী 3টা ফিক্সড, কম্পোজিট 2টা ফিক্সড। এই 2টা আমরা ফিক্সড করতে পারি, এর বাইরে বাদ বাকিগুলো ফিক্সড করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত কি কোনো সমস্যা আছে? কণিকা। এবার এই 3টা স্থায়ী কণিকা সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিত জানতে হবে। 3টা স্থায়ী কণিকা, 3টা স্থায়ী কণিকা, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। আচ্ছা, আমরা জানি যে প্রোটন আর নিউট্রন থাকে নিউক্লিয়াসে মানে কেন্দ্রে, আর ইলেকট্রন থাকে কক্ষপথে,
ঠিক আছে, তাহলে আমরা আগে কেন্দ্র দিয়ে আগে আলোচনা করেছি। কেন্দ্রে থাকে কে? প্রথমত প্রোটন। আচ্ছা, প্রোটনে দুই ধরনের ভর আছে, একটা হচ্ছে আপেক্ষিক ভর, আপেক্ষিক ভর, আর একটা হচ্ছে প্রকৃত ভর। আপেক্ষিক ভর আর প্রকৃত ভর, ঠিক আছে। তো আপেক্ষিক ভর জিনিসটা কি? কারোর সঙ্গে তুলনা করে কাউকে প্রকাশ করা, এটা হচ্ছে আপেক্ষিক। একজনের সঙ্গে তুলনা করে আরেকজনকে প্রকাশ করা। আচ্ছা, তাহলে আমরা সাধারণত ভর পরিমাপের আমাদের তিনটা স্কেল আছে। ভর পরিমাপের স্কেল আছে তিনটা: হাইড্রোজেন স্কেল, অক্সিজেন স্কেল, কার্বন স্কেল। ঠিক আছে, তিনটা স্কেল। এর ভিতরে হাইড্রোজেন স্কেল আবিষ্কৃত হয় 1803 সালে। হাইড্রোজেন স্কেল আবিষ্কৃত হয় 1803 সালে। আবিষ্কার করেন হচ্ছে ডাল্টন, বিজ্ঞানী জন ডাল্টন। উনি হাইড্রোজেনের ভরের সঙ্গে যত পদার্থ আছে বা বিভিন্ন যে আমরা কণিকা বলি বা আমরা পরমাণু বলি, সবাইকে হাইড্রোজেনের ভরের সঙ্গে তুলনা করলেন উনি। ঠিক আছে, যে কে হাইড্রোজেনের কত গুণ, হাইড্রোজেনকে উনি একক ধরলেন, মানে হাইড্রোজেনের ভরকে এক ধরলেন ধরে কত সাল বললেন? 1803 সাল। ঠিক আছে, তাহলে হাইড্রোজেনের ভরের কে কত গুণ, এটা হচ্ছে আপেক্ষিক ভর। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই স্কেলটা আবিষ্কার করেন কে? জন ডাল্টন। 2 নম্বর আবিষ্কার হয়েছে অক্সিজেন স্কেল, এটা হয় 1860 সালে। ঠিক আছে, অক্সিজেন স্কেল আবিষ্কার হয় 1860 সালে। আচ্ছা, আবিষ্কার করেন বিজ্ঞানী স্টাস। অক্সিজেন স্কেল, এই স্কেলটা আমরা খুবই কম ব্যবহার করে থাকি। ঠিক আছে, অক্সিজেন স্কেল আমরা প্রায় ব্যবহার করি না বললেই চলে। আর বর্তমানে আমরা যে স্কেলটা ব্যবহার করি সেটা হচ্ছে কার্বন স্কেল। আমরা বলি না যে যে কোনো কিছুর ভর এখন নির্ণয় করে আমরা কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। ঠিক আছে, কার্বন স্কেলটা আমরা কেন ব্যবহার করি? তার কারণ হচ্ছে কি, পৃথিবীর যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্ট পদার্থের ভিতরে কার্বন 12 আইসোটোপটা থাকে। ঠিক আছে, তুমি আমি উদ্ভিদ প্রাণী যা কিছু আছে সবাই ভিতরে অবশ্যই আমরা কিন্তু টোটালি কার্বনের যৌগ কিন্তু আমরা। ঠিক আছে, এই যে কাঠ, কলম, পেন্সিল যা তোমরা ইউজ করতেছো সবই কার্বনের যৌগ। ঠিক আছে, এবং এই সব জায়গাতে কার্বন 12 আইসোটোপ থাকে। এই জন্য বর্তমান সময় কি করা হয়, কার্বনের ভরের সঙ্গে তুলনা করে সবাইকে প্রকাশ করা হয়। তখন আর হাইড্রোজেন না, হাইড্রোজেন এখন আর হাইড্রোজেন আমরা ব্যবহার করি না। ঠিক আছে, এখন আমরা ব্যবহার করি কার্বন, যে কার্বনের ভরের 1/12 অংশের তুলনায় কে কত গুণ। আলটিমেটলি সেটা হাইড্রোজেন স্কেলে যায় দাঁড়ায়, কিন্তু বলি আমরা কার্বনকে তুলনা করে, তার কারণ সবার ভিতরে কার্বন আছে তাই। স্যার, ঠিক আছে, এই স্কেলগুলো কিভাবে একটু লাগবে একটু দিলে দেন, একটু কখনো কার্বন স্কেল কবে আবিষ্কৃত? শুধু এবার আমাদের ভর পরিমাপের 3টা স্কেল। হ্যাঁ, প্রথম হচ্ছে হাইড্রোজেন স্কেল, হাইড্রোজেন স্কেল, এইচ স্কেল সেভাবে লেখো। 1803 সালে এটা আবিষ্কার হয় এবং আবিষ্কার করেন বিজ্ঞানী জন ডাল্টন। হাইড্রোজেন স্কেল 1803 সাল। হ্যাঁ, আর আবিষ্কার করেন জন ডাল্টন। হয়েছে? তারপরে আর দুইটা অক্সিজেন স্কেল। ঠিক আছে, অক্সিজেন স্কেল 1860 সাল। এই কেমিস্ট্রি কোশ্চেনে কি হিসাব আসবে না যে কত সালের মধ্যে আসবে? আসতে পারে। তারপর মনে করো আমাদের এখানে অনেকে যে মেডিকেল থাকে, এইগুলো ডাইরেক্ট মেডিকেলের জন্য আসবে। ঠিক আছে, তোমার বিশ্ববিদ্যালয়ে তো নাও আসতে পারে, কিন্তু মেডিকেলে এই যে জাতীয় প্রশ্নগুলোই তো আসে। ঠিক আছে, অক্সিজেন স্কেল স্টাস, দন্তাস্বয় টয় আকার দন্তাস্ব স্টাস। আর হচ্ছে কার্বন স্কেল। কার্বন স্কেল হচ্ছে, এখানে সালে একটু প্রবলেম আছে, মূলত 1962 সাল। ঠিক আছে, কিন্তু হাজারি লাক্সারের বইতে দেওয়া আছে 1961 সাল। 1961 ইয়ার। হ্যাঁ, অবশ্য মূলত আছে 62, কিন্তু যেহেতু হাজারি লাক্সার 61 বলেছে, তো অপশন যদি 61 থাকে তাহলে 61 পূরণ করব। এইটা কি? ঠিক আছে, এটা হচ্ছে IUPAC, এই যে রসায়ন IUPAC সংস্থা। হ্যাঁ, IUPAC, এখানে কোনো সুনির্দিষ্ট বিজ্ঞানী না, PAC। ঠিক আছে, মানে রসায়ন সর্বোচ্চ সংস্থা থেকেই এটা আবিষ্কার করা হয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের কথা হচ্ছে কি, প্রথমে যেহেতু আমরা এটা একেবারে শুরুর কথাবার্তা, তাহলে হাইড্রোজেনের ভরের কে কত গুণ সেটা হচ্ছে আপেক্ষিক ভর। তাহলে প্রোটন আর হাইড্রোজেনের ভর হচ্ছে সমান। ঠিক আছে, প্রোটন আর হাইড্রোজেনের ভর সমান, তাই
আমরা বললাম কি যে প্রোটনের আপেক্ষিক ভর হচ্ছে 1, ঠিক আছে। হাইড্রোজেনের ভরকে যদি আমরা 1 বলি, তাহলে হাইড্রোজেনের ভর প্রোটনের ভর যদি সমান হয়, তাহলে তাকে আমরা কি 1 বলি। যেমন তুমি দাড়ি বানলে বাম পাশে রাখলে 1 কেজির একটা বাটখারা, ডান পাশে রাখলে 5টা আলু, বাট এটা সমান হয়ে গেল, পাল্লাটা সমান হয়ে গেল। তো তুই 5টা আলু কি 5টা আলু বলো না 1 কেজি আলু বলো? 1 কেজি আলু বলি না, তখন কি 5টা আলু বলি কি আমরা? বলি না। তার কারণ হচ্ছে কি এই যে বাম পাশে 1 এর সঙ্গে ওরা 5 মিলে সমান হয়ে গেছে, এর সমান ওরা, তাই 5 জনকে মিলে কিন্তু আমরা 1 বলতেছি। ক্লিয়ার? তাই হাইড্রোজেনের ভর হচ্ছে 1, তাই প্রোটনের ভর হাইড্রোজেনের ভর সমান, তাই ওর ভর যা যাক না কেন ওটাকে আমরা 1 বলতেছি, আপেক্ষিক ভর। ক্লিয়ার করতে পারলাম আমি এই পর্যন্ত? আচ্ছা, এবার আসলে প্রকৃত ভর। হাইড্রোজেনের প্রকৃত ভর কত? হাইড্রোজেনের প্রকৃত ভর হচ্ছে 1.673 গুণ 10 টু দি পাওয়ার -24 গ্রাম বা 10 টু দি পাওয়ার -27 কেজি। ওই তো একই গ্রাম। ঠিক আছে, 1.673 গুণ 10 টু দি পাওয়ার -24 গ্রাম বা 10 টু দি পাওয়ার -27 কেজি। ঠিক আছে, হাইড্রোজেনের প্রকৃত ভর এটা হাইড্রোজেনের ভর প্রোটন, আমরা কত প্রোটন দেখতেছি যে প্রোটনের প্রকৃত ভর। আমাদের কি মুখস্থ করতে হবে? অবশ্যই মুখস্থ করা লাগবে, এখান থেকে বিশ্ববিদ্যালয়ের সরাসরি ঠিক হবে। ঠিক আছে, এটা মুখস্থ অবশ্যই। স্কেল থেকে নাম মুখস্থ করলেও বিশ্ববিদ্যালয়ের কিছু যাবে আসবে না। ঠিক আছে, কিন্তু এখন যে কথা আমরা বলতেছি এটা অবশ্যই মুখস্থ তোমাকে করতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপর তাহলে পি আপেক্ষিক ভর 1, প্রোটন আপেক্ষিক ভর হচ্ছে 1 আর প্রকৃত ভর হচ্ছে 1.673 গুণ 10 টু দি পাওয়ার -24 গ্রাম বা 10 টু দি পাওয়ার -27 কেজি। হয়েছে বন্ধ, হয়েছে? আচ্ছা, এরপর আসো প্রোটনের আপেক্ষিক চার্জ। আপেক্ষিক চার্জ, হাইড্রোজেনের চার্জ যা প্রোটনের চার্জও তাই। হাইড্রোজেনের সারা ইলেকট্রন থাকে একটা, ওই একটা ইলেকট্রন যদি ত্যাগ করে দেয় তাহলে H+ এ পরিণত হয়। স্যার এটা কততম অধ্যায়? এটা গুণগত রসায়ন ফার্স্ট 2। ফার্স্ট পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা তাহলে কি বললাম? আপেক্ষিক চার্জ, হাইড্রোজেনের আপেক্ষিক চার্জ তাহলে কত হয়? +1 হয়। তার কারণ কি হাইড্রোজেনের ইলেকট্রন আছে একটা ইলেকট্রন ত্যাগ করে H+ এ পরিণত হতে পারে। তাহলে হাইড্রোজেনের চার্জ +1, প্রোটনের চার্জ তাহলে +1, আপেক্ষিক চার্জ +1। তাহলে প্রকৃত চার্জ কত? +1.6 গুণ 10 টু দি পাওয়ার -19 কুলম্ব। ঠিক আছে, 1.6 গুণ 10 টু দি পাওয়ার -19 কুলম্ব। এছাড়াও আরো দুটো স্কেলে একে মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে আমাদেরকে, ঠিক আসতে পারে। সেটা হচ্ছে 1.6 গুণ 10 টু দি পাওয়ার -20 AMU বা ডাল্টন। স্যার ডাল্টন আবার এককে? হ্যাঁ, AMU একক যা, ডাল্টন এককও তাই। এমইউ মানে কি? AMU অ্যাটমিক মাস ইউনিট, অ্যাটমিক মাস ইউনিট, সেটা হচ্ছে AMU। একটু ভালো করে আছে স্যার। ঠিক আছে, আর এরপর হচ্ছে অবলিক দিয়ে ডাল্টন। শেষ না করা। ঠিক আছে, আচ্ছা এছাড়া প্লাস 4.8 গুণ 10 টু দি পাওয়ার -10 স্যার বলাই ESU 4.8 গুণ 10 টু দি পাওয়ার -10। আচ্ছা তাহলে ESU তো হচ্ছে 4.8 গুণ 10 টু দি পাওয়ার -10 ESU। ESU এর পুনরূপ হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ঠিক আছে, আচ্ছা এই প্রোটন সম্পর্কে তো আলোচনা করতেছি আমরা। এবার দেখো প্রোটনের ব্যাসার্ধ, প্রোটনের ব্যাসার্ধ, প্রোটনের ব্যাসার্ধ 1.2 গুণ 10 টু দি পাওয়ার -13 10 টু দি পাওয়ার -13 সেন্টিমিটার। আর কত? 1.2 গুণ 10 টু দি পাওয়ার -13 13 সেন্টিমিটার। হয়েছে? আচ্ছা এবার আসো নিউট্রন সম্পর্কে। নিউটনের কেন্দ্রে থাকে প্রোটন সম্পর্কে আলোচনা শেষ আমাদের। ঠিক আছে, এবার নিউট্রন সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি আমরা। নিউট্রন এর আপেক্ষিক ভর প্রোটনের ভরের সমান। ঠিক আছে, তাহলে প্রকৃত ভরও প্রোটনের প্রকৃত ভরের সমান। তাহলে এটা আলোচনা করার দরকার আছে নাকি? নিউটন আর প্রোটন ভরের সমান। ঠিক আছে,
আচ্ছা নিউটন হচ্ছে চার্জ নিরপেক্ষ, তাই শূন্য। যদি তোমার শূন্য এবং নিরপেক্ষ দুটো যদি অপশনে থাকে তাহলে তোমাকে নিরপেক্ষ ক্ষেত্রে উত্তর দিতে হবে, শূন্যতে উত্তর দেওয়া যাবে না। আপনি কি করলেন? নিউটনের চার্জ নিরপেক্ষ আর ভর প্রোটনের সমান। স্যার নিউটনের চার্জ নিরপেক্ষ হবে কেন? নিউটনের তো নিউটন তাহলে নিউটন হচ্ছে চার্জ নিরপেক্ষ আর নিউটনের ভর হচ্ছে প্রোটনের সমান। তাহলে প্রোটনের যে ভর প্রশ্ন করেছে আপেক্ষিক এবং প্রকৃত, নিউটনেরও ঠিক তাই। ঠিক আছে? আচ্ছা নিউটনের সামান্য একটু চেঞ্জ আছে, এই যায় 3 জায়গায় 5। আর সব ঠিক আছে। মানে নিউটনের প্রকৃত ভরটা 1.6 এবং 5 × 10⁻²৪। তার মানে অতি সামান্য বেশি প্রোটন আছে, অতি সামান্য, যেটা নগণ্য হিসেবে ধরা যায়। এই সমান বললেই আছে ঠিক আছে, সমান বললে কত হচ্ছে। তবে মাঝে মাঝে ঠিক থাকে যে নিচের কোণটি অধিক হালকা, ঠিক আছে, তখন ওই নিউটন হচ্ছে প্রোটন একটুখানি বেশি হালকা। ঠিক আছে, যদি অতি সামান্য অতি সামান্য হালকা, তারপর হিসাব করা হয় তখন যে একটু হালকা হয়। হালকা তো হালকাই। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাই স্যার অন্য কোনো কাজে আমাদের ওটা লাগবে না, এই 5 আর 3 এর কোনো ঝামেলা থাকবে না। ঠিক আছে, না আচ্ছা এরপর নিউটনের ব্যাসার্ধ, প্রোটনের ব্যাসার্ধ সমান। নিউটনের ব্যাসার্ধ হ্যাঁ, নিউটনের ব্যাসার্ধ প্রোটনের ব্যাসার্ধের সমান। তাহলে দাঁড়াবে কত? 1.2 × 10⁻13 সেন্টিমিটার নাকি? এটা হচ্ছে আচ্ছা এটা কত ছিল? হয়েছে? এবার আসো ইলেকট্রন। ইলেকট্রন নিয়ে আমরা একটা আলোচনা করি, প্রোটনের পরিবর্তে এবার আমরা আলোচনা করতেছি ইলেকট্রনকে নিয়ে। ইলেকট্রন আপেক্ষিক ভর 1/1837 1/1837। ঠিক আছে, এইগুলো পরীক্ষা দিল না। তাহলে প্রোটনের ভরের বা হাইড্রোজেনের ভরের 1837 ভাগের 1 ভাগ হচ্ছে ইলেকট্রনের ভর। 1 ভাগের 1837 ভাগের 1 ভাগ, নেই 1837 ভাগের 1 ভাগ, তাই আমরা এটা শূন্য বলতে পারি। ঠিক আছে, আচ্ছা 1 ভাগের 1837 ভাগ না 1837 ভাগের 1 ভাগ, ভাগের আবার 1837 ভাগ কেমনে হয়? ওটার ভিতরে নিচেরটা হয় না, তাকে বলে 1837 ভাগ হয় কোনো দিন। একরে 1837 ভাগ করলে যা হবে তাই। এটা ঠিকই কইছে, 1800 ভাগ ও সব জায়গায় লজিক্স দিয়েছে প্রোটনের যে ভর তাকে 1837 ভাগ করলে যা হয় তার 1 ভাগ। প্রোটনের ভরকে 1837 ভাগ করলে যা হয় তার 1 ভাগ। ক্লিয়ার হইছে এবার? আচ্ছা এবার সব প্রকৃত ভর। প্রকৃত ভর আছে কত? 9.11 গুণ 10⁻31 কেজি। এই মানটা মুখস্থ আছে তোমাদের, হ্যাঁ হ্যাঁ অথবা 9.11 গুণ 10⁻28 গ্রাম। এটা তো বুঝছিল আমি। ঠিক আছে, এটা অগ্রগতি লাইক আমাদের লাগবে না। আমরা তো হয়েছে? আশাগুলো পাই। এবার আসো চার্জ। আলিফ ভাই বাতিল দিয়ে দিল। ইলেকট্রনের চার্জ আছে ঋণাত্মক, ঠিক আছে, -1। ইলেকট্রনের চার্জ আছে -1, আপেক্ষিক চার্জ। ইলেকট্রনের আপেক্ষিক চার্জ -1, ঠিক আছে। আর প্রকৃত স্যার প্রকৃত তাহলে প্রোটনের কত ছিল? +1 ছিল। তাহলে প্রোটনের প্রকৃত যদি প্লাস এই কটা হয় তো ইলেকট্রন আছে -1, তাহলে নিঃসন্দেহে এই কটা যদি একটা মাইনাস চিহ্ন বসাই দিলে হয়ে যাবে। ওয়াও বাহ মানে তুই এ ওয়াও কে বুঝতে সমস্যা হয়েছে নাকি? এই সাজে বুঝতে পারতেছো তো? আচ্ছা বুঝতে পারলাম না। যেহেতু প্রোটন +1 আর ইলেকট্রন আছে -1, তাহলে প্রোটনের প্রকৃত চার্জ প্লাস দিয়ে যা যা হবে, ইলেকট্রনের প্রকৃত চার্জ মাইনাস দিয়ে তাই তাই হবে। খুব সুন্দর করে সার্ট করে দেওয়া আছে। ঠিক আছে, স্যার এটা নাকি প্রথম থেকে তাই কাজ আমরা পরে থেকে বুঝতে পারছি। মানে ঠিক কথাই তো কই। পরীক্ষা তো দিল আপনি বইটা দিলেন না কোচিং কি তো খুঁজে আচ্ছা কথাটা এরপর ইলেকট্রনের ব্যাসার্ধ বলো, তোমার বলতে বলো এবার ইলেকট্রনের ব্যাসার্ধ বলো। ওই 60 করে কি আছে?
হ্যাঁ স্টার্ট করে দিয়া তো তাই কইছো আমি বলছি কি লিখা আছে আমি কইছি বলো তা তোর বইতে এটা আছে কিনা তাকে বলো হ্যাঁ আছে নেই নেই তাহলে নেই কোজন বেশি লাফাতি কেমিস্ট্রি আছে তো আছে কোনো জায়গায় নেই এটা তো লেখা গেম ক্যালকুলাস কোনো জায়গায় নেই কোন জায়গায় নেই? না অক্সিজেন বিল আছে দেখো 2.8 সেই লেকচারে বেশি ইলেকট্রনের ব্যাসার্ধ প্রকৃত ব্যাসার্ধ না আপেক্ষিক? মানে ব্যাসার্ধ প্রকৃত আপেক্ষিক হয় না ব্যাসার্ধ ব্যাসার্ধ এটা গুগলে আছে তো। ঠিক আছে ইলেকট্রনের ব্যাসার্ধ 2.8 গুণ 10 টু দি পাওয়ার -13 কি বলে দেখো তাই পারে মিটার না সেন্টিমিটার, সেন্টিমিটার? সেন্টিমিটার। স্যার আপনি এই মানে করেন, direct একবারে কি সব বলছেন? মিটারে দেবেন। আচ্ছা এখন তুমি এখানে সবগুলোর সঙ্গে -2 যুক্ত করে নাও মিলিমিটার হয়ে গেল এ 13 না 30 13 13 13 13 বলেছি তো আমি সবগুলোতে আমি তো 13 না 13 লিখেছি না না এই এর আগেরগুলো 13 বললাম না মানে 13 13 -13 এবার শোনো যদি আমাদের অপশনটা আমি সেন্টিমিটার বলেছি তোমাদেরকে এখন অপশন তোমাদের দেওয়া আছে মিটারে তাহলে তুমি কি করবে -15 বলবো ঠিক আছে -13 জায়গায় -15 সংখ্যাতে কোনো পরিবর্তন হবে না ওরা দুজন 1.2 10 টু দি পাওয়ার -15 এসে 2.8 10 টু দি পাওয়ার -15 মিটার তুমি ভেঙে ফেলেন কেন হয়েছে আচ্ছা আমরা কিন্তু বসে এরপর এই তাহলে এই পর্যন্ত তিনটা মৌলিক কণিকা সম্পর্কিত কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু বলো আছে আমি সব লিখে দিলেন এর সমস্যা আচ্ছা এবার সবটা মানে মানে করবে না বাদল তোর ব্যাংকে তাই দেখো আমরা প্রোটন আর নিউট্রন এই দুজনকে সমন্বিত করে আমরা বলি হচ্ছে কোয়ার্ক কোয়ার্ক বা নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা ঠিক আছে ভর সংখ্যা যা নিউক্লিয়ন সংখ্যা তাই কোয়ার্ক নামে আমরা এটাকে থাকি কোয়ার্ক ঠিক আছে তাহলে কোয়ার্ক মানে কি প্রোটন প্লাস নিউট্রন ঠিক আছে তাহলে প্রোটন আর হচ্ছে নিউট্রন এদেরকে একত্রিত করে আমরা কি বললাম কোয়ার্ক ঠিক আছে আচ্ছা কোয়ার্ক এটা তিন প্রকার কিলো তোমরা যে কেউ কিছু বললে না দুই প্রকার কোয়ার্ক দুই প্রকার একটা হচ্ছে স্থায়ী কোয়ার্ক আর একটা হচ্ছে অস্থায়ী কোয়ার্ক ঠিক আছে স্থায়ী কোয়ার্ক হচ্ছে দুই প্রকার আপ ডাউন ঠিক আছে তাহলে স্থায়ী কোয়ার্ক হচ্ছে দুই প্রকার আপ এবং ডাউন অস্থায়ী কোয়ার্ক হচ্ছে তিন প্রকার চার প্রকার মানে কি পড়েছিস স্যার আমি আসলে এখানে একটা টিকে বুঝে পাচ্ছি কোন জায়গায় স্ট্রেন্স চার কত মাতম করে এইসব স্যার টপ হ্যাঁ বটম স্ট্রেন্স ইয়েস স্ট্রেন্স চার টপ চার টপ বটম ঠিক আছে স্যার তো ডুমুরিয়া এগুলো হয় না স্যার এগুলো স্যার প্রত্যেকটা করেছে আমার সাথে আমি প্রত্যেকটা বের করে দেখাবো জীবনেও করাইছে স্যার 100% বন্যে তোরা কয়টা আদেশ তাই কয়টা স্যার কত বাকি লিখেছেন এবার তো লিখিছো হ্যাঁ। আচ্ছা এবার লেখো একটি প্রোটন গঠিত হয় একটি প্রোটন গঠিত হয় একটি প্রোটন গঠিত হয় দুইটি up, দুইটা একটি আপ একটা ডাউন সে মনে আছে দুইটা আপ একটা ডাউন দুইটা আপ একটা ডাউন হ্যাঁ দুইটা আপ একটা ডাউন আর একটি নিউটন গঠিত হয় স্যার মানে কি এরকম আর দুইটি ডাউন দুইটা আপ, একটা down। এই ধরনের কোনো ব্যাপার না। দুইটি ডাউন ঠিক আছে? একটি আপ হচ্ছে একটা up। স্থায়ী কোয়ার্ক। পরেরটা ঠিক আছে তাহলে দুটো মানে কি স্যার গুণন না 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 কোয়ার্ক কেমন গুণ হবে হাতালে করাইলো মানে বড় কোয়ার্ক হচ্ছে দুজনের সমন্বয় ঠিক স্যার আছে একটি নিউটন মানে গঠিত আপ আর ডাউন দাদা, জিনিস দাদা। আবার আমরা ভেতর শুধু কাটায় তোলা। না আমাদের
দুটো নাম, দুটো চিহ্ন না, দুটো নাম। স্যার এক নিউটন গঠিত হয় একই নিউটন গঠিত হয়, একটা আপ দুটো ডাউন। একটা নিউটন গঠিত হয়, একটা আপ দুটো ডাউন কোয়ার্ক সমন্বয়, ঠিক আছে? আচ্ছা, এবার তো লিখে নাও আপ কোয়ার্কের চার্জ, আপ কোয়ার্কের চার্জ আপ কোয়ার্কের চার্জ এ তো করাইলো না, এবার দেখতে পেতে লিখ। প্লাস 2/3 E, মানে ইলেকট্রনের চার্জের প্লাস 2/3 গুণ, ঠিক আছে? প্লাস 2/3 E আপ কোয়ার্কের চার্জ, ডাউন কোয়ার্কের চার্জ মাইনাস 1/3 E, ঠিক আছে? ডাউন কোয়ার্কের চার্জ মাইনাস 1/3 E হয়েছে? কথা তো স্যার করাবে আচ্ছা, না, এটা তো স্পেশাল আসতেছি। এই পর্যন্ত আপাতত সমস্যা আছে কিনা? কণিকা সম্পর্কিত কথাবার্তা এখানে শেষ হয়ে গেছে। মানে স্যার যে ইলেকট্রন সাম টপ এরকে সাউন্ড না, স্যার ওটা স্যার এটা হলো ই মানে কি ওই জায়গায় এর মান বসাতে হবে? হ্যাঁ, ইলেকট্রন। এর মান বসাতে হবে। ঠিক আছে, মানে ইলেকট্রন এখানে। তার মানে ইলেকট্রনের চার্জও বসাতে হবে। না না, মানে বসালে পাবো আমরা ইলেকট্রনের চার্জের প্লাস 2/3 গুণ আর ইলেকট্রনের চার্জের মাইনাস তাহলে সে জায়গায় ই তো অবশ্যই মান বসাতে হবে। বাংলা করেছি হয়েছে, বন্ধ হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এবার আসো, তার রকম এবার হচ্ছে আমরা আইসোটোপ, আইসোটোন, আইসোবার আর আছে আইসো ইলেকট্রনিক। আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসো ইলেকট্রনিক, ঠিক আছে? আচ্ছা, কথা হচ্ছে এই বছরে এই টিকটা জীবনে কোনদিন আসবে না, কারণ আগে বেড়াইতে ঠিক আছে? আগেবার আইসিল না, এত সহজ টিকা এখন আর আসে না। তারপর আমরা জাস্ট একটু আলোচনা করা উচিত তাই করে যাচ্ছি। সেটা হচ্ছে কি আইসোটোপ। দেখো আগে আমরা কিছু উদাহরণ লিখি। 12/6 কার্বন, 13/6 কার্বন, 12/6 কার্বন, এরপর হচ্ছে 16/8 অক্সিজেন। আচ্ছা, আর হচ্ছে 13/6 কার্বন, 13/7 নাইট্রোজেন। দেখো যদি কিনা আমাদের দুজন করে তুলনা, এই দুজন তুলনা, এই দুজন তুলনা, এই দুজন তুলনা, কি হিসেবে কি তুলনা করলেন যদি কিনা আমরা আইসোটোপ, আইসোটোন, আইসোবার হিসাব করতেছি, ঠিক আছে? তাহলে তোমাকে বলা হবে নিচের কোন জোড়া আইসোটোপ বা নিচের কোন জোড়া আইসোটোন বা নিচের কোন জোড়া আইসোবার। তাহলে এরকম একটা দূর দূর করে চারটি অপশন থাকবে তোমার, ঠিক আছে? তা আমরা এই যে এক একটা সেট ধরে দিছি, কোন সেটটা কি তাই শুধু নির্ধারণ করতেছি আমরা। যদি কিনা উপর মিলে যায় তাহলে আইসোটোপ, যদি কিনা নিচ মিলে যায় তাহলে সরি, যদি উপর মিলে যায় তাহলে আইসোবার, যদি নিচ মিলে যায় তাহলে আইসোটোপ, যদি কোনো কিছু না মেলে তাহলে আইসোটোপ হওয়ার সম্ভাবনা আছে, একটু বিয়োগ করে নেব তখন আমরা, ঠিক আছে? যদি কিনা উপর মিলে যায় তাহলে আইসোবার, যদি নিচে মেলে তাহলে আইসোটোপ, আর যদি বিয়োগফল মেলে তখন যদি কোনোই না মেলে তাহলে সেটা আইসোটোন। দেখো এইটা আগে বলি, এইটা বলি নিচ নিচ মিলে গেছে, এরও নিচে 6, এরও নিচে 6, তাই না? তাহলে নিচে মিলে গেছে, তাহলে এরা দুইজন এই সেটটা হচ্ছে পরস্পরের আইসোটোপ, কি ঠিক বলেছি? আচ্ছা, এই সেটটা দেখো উপর উপর মিলে গেছে, তাহলে এই সেটটা হচ্ছে আইসোবার। এই সেটটা দেখো কিছুই মিলেনি, না উপর মিলেছে না নিচে মিলেছে, কোনো কিছু কি মিলেছে? মিলেনি, তাহলে এটা অবশ্যই আইসোটোন। বিয়োগ করে দেখো 12 থেকে 6 আর 28 না না, এখানে একটু ভুল আছে, ভুল গেছে, বইনে বয়সে সইতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে 16/7 নাইট্রোজেন, 16/7 না, 14/6 কার্বন দাও, 14/6 কার্বন। আচ্ছা, এবার দেখো এদের কোনটা মিলেনি, এবার বিয়োগ করে দেখো 14 থেকে 6 চলে গেলে 8, আর 16 থেকে 8 চলে গেলে 8, তাহলে বিয়োগফল মিলেছে, তাই হচ্ছে আইসোটোন। বিয়োগফল সেম হবে। হ্যাঁ,
ঠিক আছে? তাহলে উপর মিললে বা, নিচে মিললে টো, আর কোনটা না মিললে টোন হবে যদি বিয়োগফল মিলে যায়। বিয়োগফল তো না হলে বিয়োগফল না মিললেও কিছুই হবে না। কিছু হবে না। ঠিক আছে? অংশটা আছে তোমার দুটো অপশন, কোনটা মিলে কোন বের করতে বলেছে তখন বের করতে হবে। কোনটা কি করলেন ওই রেকর্ড আচ্ছা, এবার এই পর্যন্ত কি কোনো সমস্যা আছে? আচ্ছা, এবার আসো আইসো ইলেকট্রনিক। এটা খুব ইজি। আইসো ইলেকট্রনিক হচ্ছে কি, মনে করো তুমি বললে নিয়ন Na প্লাস আর হচ্ছে F মাইনাস O2 মাইনাস N3 মাইনাস Mg2 প্লাস Al3 প্লাস, এরা সবাই পরস্পরের আইসো ইলেকট্রনিক। কেন? নিয়নে ইলেকট্রন থাকে 10টা, ঠিক বললাম আমি? হ্যাঁ স্যার। সোডিয়ামে থাকে 11টা, প্লাস মানে এটা ত্যাগ করেছে, তাহলে আছে কয়টা? 10টা। ফ্লোরিনে থাকে 9টা, একটা গ্রহণ করেছে, মাইনাস একটা গ্রহণ করা, তাহলে 9 আর 10। অক্সিজেনে থাকে 8টা, গ্রহণ করেছে দুটো, তাহলে 10। 7 আর 3 10। ম্যাগনেসিয়াম 12টা থাকে, দুটো চলে গেছে, তাহলে 10। অ্যালুমিনিয়াম 13টা থাকে, 3টে চলে গেছে, তাহলে 10। তাহলে এরা সবাই পরস্পরের আইসো ইলেকট্রনিক। হ্যাঁ, ইলেকট্রন সংখ্যা সমান। ঠিক আছে? পরমাণু হোক আর প্লাস বা মাইনাস চার্জে চার্জিত হোক, লাস্ট পর্যন্ত যদি আমাদের ইলেকট্রন সংখ্যা বৈজ্ঞানিক যদি আমরা একই পরিমাণ পাই, তাহলে তাদেরকে পরস্পরের আইসো ইলেকট্রনিক বলা হয়। হয়েছে পর্যন্ত? স্যার এখন ওই প্রথম যেটা ওই যে না না আইসোটোপ, ওইটা তো আইসো ইলেকট্রনিকও বলা আছে, আইসো ইলেকট্রনিকও বলা আছে। দেখো, আইসো ইলেকট্রনিক আসলে যারা আইসোটোপ হয় তারা এমনিতেই আইসো ইলেকট্রনিক হবে। পরমাণু কি চেঞ্জ হয়েছে? পরমাণু চেঞ্জ না হলে তাকে আইসো ইলেকট্রনিক কোনোভাবে বলা যাবে না। ও পরমাণু বা পরমাণু বা আয়ন চেঞ্জ হওয়া লাগবে আইসো ইলেকট্রনিক বলতে গেলে। স্যার ওই নিয়ে যদি n দিয়ে 1300 দিতাম, n দিয়ে 1300, এন 1300 মানে নাইট্রোজেনের ব্যবস্থা কিভাবে হবে? ছয় দিলে সে তো নাইট্রোজেন হতে পারে না। নাইট্রোজেন হতে গেলে 7 হতে হবে এখানে। প্রোটন সংখ্যা তো সেম থাকবে। ঠিক আছে? প্রোটন পরিবর্তন যদি হয়, ওরা তো হাইড্রোজেনের মতই হতে থাকে, দুজনই সেম ব্যক্তি। ঠিক আছে? কারণ ওদেরকে আইসো ইলেকট্রনিক এই কারণে বলা যাবে না যে ওরা দুইজন তো কার্বন পরমাণু, সো ওদের মধ্যে সমান থাকবেই। ক্লিয়ার করতে পারিছি? আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের আইসোটোপ, আইসোটোন, আইসোবার আর আমাদের হচ্ছে কণিকা, কণিকা সম্পর্কিত যত কথাবার্তা। ঠিক আছে? এবার আচ্ছা খেয়াল করো, দরকার অতি গুরুত্বপূর্ণ একটা টপিকস এবার আলোচনা করতে যাচ্ছি আমরা, সেটা হচ্ছে বিকিরণ বা ইমিশন। ঠিক আছে? বিকিরণ বা ইমিশন বা ডিকে। ঠিক আছে? ডিকে একই কথা, বিকিরণ যা, ইমিশন তাই, ডিকে তাই। ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস কিন্তু এটা। ডিকে, DECAY, ডিকে। ঠিক আছে? ডিকে মানে ওই সেই ইমিশন মানে বিকিরণ। তো যে কোনো একটা নামে কোশ্চেন আমাদের থাকতে পারে, বুঝছো? আচ্ছা দেখো, তো আমরা এইভাবে হিসাব করব, সেটা হচ্ছে কি আমাদের দুই পাশে আমরা পার্থক্য বিচার করব, পার্থক্য বিচার করব আমরা দুই পাশে। ঠিক আছে? করে তারপর আমরা বলবো, যদি কিনা আমরা দেখি যে ভরে পার্থক্য হয়েছে 4 আর ইলেকট্রনে প্রোটনে পার্থক্য হয়েছে 2, ভরে 4 প্রোটনে 2, তাহলে আমরা এটা বলবো আলফা ইমিশন বা হিলিয়াম 2+ ইমিশন। ঠিক আছে? তাহলে ভরে পার্থক্য 2, তীরের মানে একটা বিক্রিয়া দেয়া থাকবে আমাদের। বিক্রিয়া আমি একটু উদাহরণ দেখাচ্ছি তোমাদের। তীরের বাম পাশ আর ডান পাশ আমরা কম বেশি হিসাব করব। ঠিক আছে? যদি আমরা দেখি যে দুই পাশ হিসাব কিতাব করে ভরে 4 ডিফারেন্স হয়েছে আর প্রোটনে 2 ডিফারেন্স হয়েছে, তাহলে আমরা তাকে বলবো আছে আলফা ইমিশন বা আলফা ডিকে। ঠিক আছে? আচ্ছা, আমি একটা উদাহরণ দিয়ে তারপরে ব্যাখ্যা করতেছি। ওকে, এরপরে আসো 1 যদি হয় তাহলে তাকে আমরা বলবো হাইড্রোজেন। আচ্ছা 10 যদি হয় তাহলে আমরা তাকে বলবো নিউট্রন। ওকে, যদি 01 হয়, কোনো চার্ট আর কি বই খাতায় আছে? আছে কিন্তু বই থেকে কিছুই বুঝবা না, প্রচুর ঝামেলা করানো আছে এখানে। তুমি আমি যেটা বোঝাচ্ছি এটা বোঝো, খুব ইজিলি বুঝে যাবা। ঠিক আছে? আমরা কোনো কথা বইয়ের বাইরে বলি না। স্যার 1 অন বিটা। কি? 1 হলে হাইড্রোজেন। হাইড্রোজেন ডিকে। হ্যাঁ, আর 10 থাকলে নিউট্রন। নিউট্রন। আচ্ছা যেটা হচ্ছে ঠিক আছে? 01 হচ্ছে বিটা। বিটা অথবা পজিট্রন।
বিটা অথবা পজিট্রন, ঠিক আছে, বিটা অথবা পজিট্রন, আমাদের এখন বিটা পজিট্রন না বিটা অথবা পজিট্রন যা বলতেছে আগে তুলে নাও। আর যদি 0 0 যদি হয় তাহলে হচ্ছে গামা এমিশন, 0 0 হলে গামা। তুলে নাও ডিফারেন্সটা আগে তুলে নাও, তারপর আমি বুঝাচ্ছি তো তোমাদেরকে আবার, ঠিক আছে? দেবে? স্যার আচ্ছা। আমাকে একটু দেবেন না? খেয়াল করো, আমরা বলেছি কি আমরা উভয় পাশে ডিফারেন্স হিসাব করব, করে ডিফারেন্স থেকে আমরা বলবো। তবে এই বিটা আর পজিট্রনের ক্ষেত্রে একটা কথা একটু লিখে নাও, লেখো ডাইনে বাড়লে বিটা, এই কথাটুকু লেখো, আমি বোঝাচ্ছি। পাশে ডাইন বাম ডাইন বাম আছে না, বন্ধু আছে না তোমার পাশে? আমি জানতাম কি আর করে। আমি যা বলতেছি আগে লেখো, ডানে বাড়লে বিটা ডাইনে বাড়লে বিটা, ডাইনে বাড়লে বিটা, বামে বাড়লে ডাইনে কমলে পজিট্রন, ঠিক আছে? আমরা যে বলেছিলাম বিটা বা পজিট্রন, কখন বিটা বলবো আর কখন পজিট্রন বলবো। যদি ডাইনে বাড়ে তাহলে বিটা বলবো, আর যদি ডাইনে কমে তাহলে পজিট্রন বলবো। আচ্ছা, হ্যাঁ, পজিট্রন মানেটা বলেন। POSI TRON স্যার বুঝতে পারছি পজিট্রন। আচ্ছা, একটু মুছে দিলাম। প্রথমটা বিটা, খেয়াল করে দেখো, এইখানে এই যে বিক্রিয়া দেওয়া আছে, বিক্রিয়া এখানে হট চিহ্ন দেওয়া আছে, বা এখানে অবশ্যই এক্স দেওয়া থাকতে পারে। আমাদের এই এক্স এর মানটা বের করতে হবে সবসময় আমাদেরকে, এটা কি বুঝতে পারতেছি আমি? আচ্ছা, তাহলে তুমি হিসাব করো, এর এই বাম পাশে টোটাল বড় আছে 14, তো একটাই তো জিনিস আছে মানে 14, ডান পাশে টোটাল বড় আছে 14, তাহলে ভরে কিন্তু কোনো ডিফারেন্স হয়নি। আচ্ছা, এখানে প্রোটন আছে 6টা, ডান পাশে প্রোটন পাচ্ছি 7টা, তার মানে আমাদের হয়েছে বিষয়টা কি 0 1, তাহলে 0 1 যদি হয় তাহলে আমাদের বিটা হতে পারে, আমাদের পজিট্রনও হতে পারে। এটা কি বুঝতে পারলাম এবার ফ্রেন্ডস? আচ্ছা, এখন ডাইনে বাইরেছে না কমেছে? সংখ্যা বেড়ে গেছে না? ডাইনে তো বেড়ে গেছে, তাহলে অবশ্যই বিটা হবে, পজিট্রন না। একটু আমি তোমাকে লিখে দিয়েছি, দেখো ডাইনে বাড়লে বিটা লিখেছি, এই যে ডাইনে বেড়েছে তাই বিটা, বুঝোনি? আবার বলবো, দেখো আমরা প্রথমে ডিফারেন্স হিসাব করতেছি। ডিফারেন্স হিসাব তো বুঝিছো যে আমাদের এখানে প্রোটন আছে 6টা, এখানে প্রোটন আছে 7টা, তার মানে প্রোটনের ডিফারেন্স আছে 1, ভরের কোনো ডিফারেন্স নেই, প্রোটনের ডিফারেন্স 1। তাহলে এরকম ক্ষেত্রে দুটো জিনিস হতে পারে, হয় বিটা হতে পারে না হলে পজিট্রন হতে পারে, হয় বিটা হতে পারে না হলে পজিট্রন হতে পারে। এইটুকু তো বুঝতে পারলাম আমি নাকি? আচ্ছা, এবার কথা হচ্ছে প্রোটন সংখ্যা ডান পাশে বাড়িয়েছে নাকি কমেছে? বাড়িছে মানে স্যার এই তীরের এই পাশে বাড়িছে কি কমেছে এটা দেখো। জি জি জি, যে ডান পাশে ওটাই হয় আসলে, ডান পাশে ওইটাই হবে ঠিক আছে? বলি পূর্ব বসে যাবে ডান পাশে না, ব্যাপার না। এই হচ্ছে ডাইন, এইটা ডাইনা, আমার সাথে আলোচনা করো, ঠিক আছে? আর এটা হচ্ছে বামা। আচ্ছা, তাহলে ডাইন এইটা, তাহলে ডাইন পাশে বৃদ্ধি পাইছে, তাহলে এটা যেহেতু ডাইন পাশে বেড়েছে তাহলে বিটা এমিশন হবে। ক্লিয়ার করতে পারলাম আমি এই পর্যন্ত? আচ্ছা, এবার এটাতে আসো, দেখো তোমার বাম পাশে আছে 9, এই পাশে একটা হট আছে, তখন কিছু একটা হবে এখানে। বাম পাশে 9, ডাইন পাশে দেখো 12 আর 1 13, তাহলে 13, ডাইন পাশে 13 টোটাল মিলে, আর বাম পাশে আছে 9, তাহলে ডিফারেন্স কত? 4, ও তাই। 4 ডিফারেন্স। আচ্ছা, এবার ভরে আসো, প্রোটনে আসো, 6 আর 0, তার মানে ডান পাশে আছে 6 আর বাম পাশে আছে 4, তাহলে প্রোটনের ডিফারেন্স কত? 2, তার মানে 4 টু ডিফারেন্স, তার মানে আলফা ঠিক আছে? তাহলে এখানে x থেকে আলফা মিশন, আলফা না হিলিয়াম প্লাস এটা আমার এক সময় তো আলফা না দিয়ে এই সি2 প্লাস দেখা কি পারে? একই। ও না এবার আর ওই যে ডাইনি বার এসে না না না, ওই আলফা যা ওটা হিলিয়াম প্লাস, এই ঠিকঠাক লাইন পরীক্ষা আলফা যা, এটা নতুন কি নষ্ট হ্যাঁ, না না না, ওরকম কোনো ব্যাপার না, আলফা যা সেটা ac2 প্লাস, বুঝতে পারছো? নেভি অ্যাঙ্কারেজ কলেজ একদিন সাথে গেছি। আচ্ছা, তাহলে কথা না, স্যার মেজর মানুষ। কথা না, তাহলে এই পর্যন্ত তোমাদের কোনো সমস্যা আছে কিনা তাহলে আমাকে একটু বলো। না স্যার আছে, কোনো সমস্যা আছে? আচ্ছা, ঠিক আছে, দ্যাটস অল। স্টপ স্টপ